তাই তোমার ভালোবাসা এখানেই বন্দি। নীরবতায় কেটে গেল বেশ কিছুক্ষণ, সবার চোখে পানি, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে নাজমা চৌধুরী তরির উদ্দেশ্যে বলে, শোনো তরি, জুরাকের বাপের বাড়ি বড়লোক ছিল, এই জন্য প্রথমেই মেনে নিয়েছি। এমনটা কিন্তু না। মেয়েটা ছোট ছিল, সবকিছু ছেড়ে এসেছে। আগে থেকে আমাকে চিনতো, বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে এসে আমার গলা জড়িয়ে ধরেছে। কি মায়াবী আর মিশুক ছিল, একদম তোমার মতো। নাজমা চৌধুরী চোখের পানি মুছে আবার বলে, তোমাকে মেনে নেইনি কি কারণে? তা কি কারণ জানতে চাও? না মা, সেসব আমি মনে রাখিনি। মনে রাখোনি ঠিক আছে, কিন্তু আমার বলা উচিত। আজকে যেহেতু কথা হচ্ছে, জোনাকিকে হারিয়ে জাহিদ একদম ঘর থেকে বের হতো না। আমি ওর রুমে যতবার গিয়েছি ততবার বলেছে, আমার জোনাকি কেনে এনে দাও মা। আমি দিতে পারলাম না। আমার ছেলেটার কষ্টে জীবনটা গেল। তারপর সিদ্ধান্ত নিলাম, জয়কে বিয়ে দিলে পারফেক্ট বয়সের মেয়ে নিয়ে আসবো। সিনহাকে আমি পছন্দ করেছিলাম, জয়ের সঙ্গে যাবে ভালো। বয়স ঠিক আছে, সবকিছুই ঠিক আছে, কিন্তু সে তোমাকে বিয়ে করে নিয়ে আসলো। তোমার সাথে জয়ের বয়সের কত পার্থক্য! আমার পুরনো স্মৃতি আবার জেগে উঠলো। জোনাকিটার বয়স কম ছিল। জয় যেভাবে তোমাকে আগলে রাখে, জাহিদও তার বউকে এভাবে আগলে রাখতো। আমার ভয় লাগে তোরই ওদের মা হয়তো তোমার বয়সের জন্য তোমাকে মেনে নিতে চায়নি। তোমাকে যেতে বলেছিলাম শুধু এই বয়সের কারণে। কি করব বলো তো? এক ছেলেকে চোখের সামনে কষ্ট পেতে দেখেছি। থেমে আবার বলে, জানো, তোমার যেদিন প্রেগনেন্টের কথা শুনলাম, আমার পৃথিবী অন্ধকার হয়ে এসেছিল। আবার অতীত বর্তমানের মুখে এসে দাঁড়িয়েছি। হঠাৎ নাজমা চৌধুরী তরিকে বুকের কাছে চেপে নিয়ে কান্নার স্বরে বলল, জানো তরি, নামাজে বসে আল্লাহর কাছে আমি বলি তোমাকে যেন আমাদের জীবনে রাখে। তুমি থেকে যাও তরি, জোনাকের মতো আমাদেরকে ফাঁকি দিও না। আমি আমার ছেলের মুখের দিকে তাকালে বুঝতে পারি সে কতটা কষ্টের দিন পার করছে। আমি নামাজের প্রতি ওয়াক্তে আল্লাহকে বলি, তোমাকে যেন আমার কাছে ভিক্ষা দিয়ে যায়। তোর চোখ দিয়ে পানি পড়ছে, আর মাথার মধ্যে একটা প্রশ্ন এসেছে, তার মতো অভাগীর জন্য কেউ আল্লাহর কাছে ভিক্ষা চায়? তোর নিজেকে শক্ত করে মুখ ফুটে বিড়বিড় করে বলে, মা আপনি চিন্তা করবেন না, মায়েদের দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহর উপর ভরসা রাখুন, আমাদেরকে যেন সুস্থ রাখে। নাজমা চৌধুরী তরির কপালে একটা চুমু দিয়ে বলে, আমার ভরসা আছে। জয় দেখো না, পুরো বাড়ি নার্স আর ডাক্তার দিয়ে ভর্তি করে রেখেছে, যাতে তোমার আর বেবির কোনো সমস্যা না হয়, সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। জি মা। এই মধ্যে কাজের মহিলা এসে নাজমা চৌধুরীকে বলে, ম্যাডাম বড় স্যার এসেছে। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। নাজমা চৌধুরী জান্নাতকে কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বলে, আমার কোনো আপত্তি নেই সোনা, যদি তোমার চাচু বাবা রাজি হয়। জানো, তোমার জন্ম হওয়ার পর জাহিদ তোমার কম নিয়েছে। দিনে একবার দুইবার আর সারাক্ষণ রুমে ছিল। আর জয়ের কাছে তুমি ছিলে সারাক্ষণ। জয়ের চোখের মণি তুমি। জয়কে যদি তুমি একবার বলো কি লাগবে, তার সাধ্যে থাকলে তা সে ছিনিয়ে আনবে। এদের মনে তুমি কখনো কষ্ট দিও না। বলে নাজমা চৌধুরী চলে যায়। কিছুক্ষণ পর জান্নাত বলে, আমি তাকে ভোলার চেষ্টা করব। আমি চাইবো না পুরাতন জিনিস আবার জেগে উঠুক। আমার আব্বু আবার নতুন করে কষ্ট পাক। আচ্ছা আমি দেখছি তো চাচ্চুর সঙ্গে কথা বলে। না, চাচ্চুকে বলার দরকার নেই, রাগারাগি করবে, সেটা আরো খারাপ হবে। আমি ভুলে যাওয়ার চেষ্টা করব। একটু সময় লাগবে, কিন্তু ধীরে ধীরে ঠিক হবে। তখনই দরজায় শব্দ দিয়ে একটা মেয়ে বলে, আপু স্যার এসেছে, আপনাকে ডাকছে। মেয়েটা অনেক ছোট হবে, প্রথমে তরিকে ম্যান করেও ডাকলে তরি নিষেধ করে, তারপর থেকে আপু বলে ডাকে। কখন এসেছে? ৫ থেকে ১০ মিনিট হবে আপু। ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। তরি বিছানা থেকে উঠে ফোনটা নিয়ে দেখে জয়ের কয়েকটা এসএমএস এসেছে রুমে যাওয়ার জন্য। তরি এতক্ষণ লক্ষ্য করেনি। তরি জান্নাতের ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে জান্নাতের উদ্দেশ্যে বলে, এক পক্ষ ভালোবাসার যন্ত্রণা অনেক বেশি। আর আমি থাকতে আমার চোখের সামনে তুই যন্ত্রণা করবি, আমি সেটা দেখব। ফ্রেশ হয়ে অল্প একটু পর নিচে আয়, একসঙ্গে খাবো সবাই। বলেই তরি নিজের রুমে চলে আসে। রুমে এসে দেখে জয় পোশাক চেঞ্জ করে খাটের উপর বসে আছে, চোখ জোড়া দরজার দিকে। তরি খাটের কাছে এগিয়ে এসে জয়ের কাছে এসে বলে, গল্প করছিলাম তো, তাই বুঝি নাই আপনি এসেছেন। তুমি কি কান্না করছো? তরি আমতা আমতা করে বলে, কই না তো। আমাকে মিথ্যা বলতে আসো না। তুমি কতটুকু চেনো নিজেকে, তার চেয়ে আমি বেশি তোমাকে চিনি। আসলে মা জান্নাতের মার গল্প বলছিল। আচ্ছা আপনি বলেন তো, কিভাবে তাদেরকে সাহায্য করলেন পালিয়ে বিয়ে করার জন্য? জয় তরিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে কিছুক্ষণ পর বলে, সব শুনে আছে আর এটা শোনায়নি? না মা, এটা জানে না, এই জন্য বলেনি। আরে তেমন কিছু না, যেদিন বিয়ে করবে তার আগের দিন সন্ধ্যার টাইমে বড় ভাই একটা চিঠি দিয়ে আমাকে বলল, এটা গিয়ে জোনাকিকে দিয়ে আয়। আমি ভদ্র ছেলের মতো বাসার বাইরে গিয়ে চিঠিটা পড়লাম। তাতে লেখা ছিল, কালকে তুমি সন্ধ্যা টাইমে বাসা থেকে বেরিয়ে আসবে। যদি না আসো তাহলে আমার আমার মৃত মুখ দেখবে। তার জন্য তুমি দায়ী থাকবে। চিঠিটা পড়ে ওদের বাসায় গেলাম। ভাবি যে রুমে ছিল, জানালার সাথে একটা গাছ ছিল।
ওই গাছে উঠে ভাবিকে চিঠি দিয়ে এসেছি। এরপরে ভাবি চলে এসেছে, পরের দিন ওরা পালিয়ে বিয়ে করেছে। আপনি গাছে উঠতে পারেন, চিঠি কি জন্য পড়তে গেলেন? কারো গোপন জিনিস দেখতে হয় না। দেখবো না, ওটা না দেখলে আমার পেটের ভেতর ভাত হজম হতো না, তাই দেখেছি। আমি আবার নিজেকে বেশি কষ্ট দেই না। কারো গোপন জিনিস দেখা ভদ্রতা না। জয় শব্দ করে হেসে বলে, আমি আবার কবে ভদ্র ছিলাম? আপনার সাথে কথা বলাই ভুল। আচ্ছা, পরে শুদ্ধ করে নিও। এখন চলো খেতে যাই। আপনাকে একটা কথা বলার ছিল, রাগ করবেন না তো? না, বলো। তরি এক নিঃশ্বাস নিয়ে কিছুক্ষণ থেমে তারপর বলল, আমার কিছু হলে আপনি আবার বিয়ে করবেন? জয়ের ঠান্ডা মেজাজ গরম হওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। জয় শোনার সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিয়েছে। কিছুক্ষণ পর চোখ খুলে তরির দিকে তাকাতেই তরি চমকে ওঠে। এত দ্রুত মানুষের চোখ মুখ এরকম লাল হয়, তরি দ্বিতীয়বার তাকাতে সাহস পায় নাই। জয় গম্ভীর করে বলে, কি বললে? তরির গলা পুরো শুকিয়ে গেছে। আমতা আমতা করে শুধু বলল, কিছু না। এই যেটা বলেছ সেটা শুনতে চাইছি, উচ্চস্বরে কথাটা বলল জয়। পুরো ঘর কেঁপে উঠল। হঠাৎ করেই তরির একটা হাত ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে, এই কি বললে? আমি শুনতে চাইছি, কথা কানে যায় না? তোমার এই কথা শোনার জন্য আমি ডাক্তার নার্স সব বাড়িতে রেখেছি। তোমাকে একটা থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দেব। কি, কেমন আছেন? রাতে খেয়েছেন? নিজের যত্ন নিচ্ছেন তো? নাকি সবার যত্ন নিতে নিতে নিজের যত্ন নিতেই ভুলে গেছেন? এতটা খামখেয়ালি করলে কিন্তু হবে না। একটু নিজের দিকেও খেয়াল করতে হবে। এখন শীতের সময়, এমনি একটু লোশন টোশন দিতেই হয়। একটু যত্ন আপনি নিজেরও করুন। না হয় কে করবে আপনার যত্ন? কেউ তো নেই আপনার। আর গল্পটা নতুন পেজে দিয়েছি, ভালো লাগলে শেয়ার করবেন।